নিয়ে শেখ হাসিনা পদত্যাগ, 1, 2, 3, 4 শেখ হাসিনা গরিসান, কোথায় কোথায় পালিয়েছেন পুলিশ যেভাবে গুলি করতেছিল তার পাশাপাশি যুবলীগ ছাত্রলীগের পোলাপানও গুলি করতেছে, আমি স্পষ্ট দেখতেছিলাম। তো গুলিটা লাগার সাথে সাথে আমার মনে হইলো যে হাত কুপতে ফেলে দিছে, আমার পিঠে এক রাউন্ড যে ছড়াগুলি যেটা এটা পরে। স্মৃতিতে অম্লান 36শে জুলাই আয়োজনে আপনাদেরকে স্বাগতম। বাংলা নিউজ থেকে আমি আছি আজবার রাজ এবং আজকে আমাদের সাথে আছেন মুস্তাইন বিল্লাহ, যিনি জুলাই আন্দোলনের সময় গত বছর 19শে জুলাইয়ে গুলিবিদ্ধ হন এবং তার হাতে এখনও গুলি কিন্তু আবদ্ধ রয়েছে। আজ জানবো তার জুলাইয়ের গল্প। আমার আন্দোলনের শুরুটা ছিল এভাবে যে জুলাইয়ের শুরু লগ্নে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিলাম আমার নিজস্ব কিছু কাজে। তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে দেখি ব্যাপকভাবে আন্দোলন হচ্ছে। তখন আমি জানার চেষ্টা করলাম আসলে কিসের আন্দোলন হচ্ছে এটা। তো আমি তাদের কাছে জিজ্ঞাসা করে জানতে পারলাম এটা আসলে হচ্ছে কোঠা বিরোধী একটা আন্দোলন চলতেছে দেশে। তো কোঠা বিরোধী আন্দোলন চলতেছে দেশে এটা জানার পর সেই বিষয়টা নিয়ে আমার জানার খুব আগ্রহ হলো, কারণ কোঠা বিরোধী এই আন্দোলনের নাম আগে শুনেছি 2018 সালে, কিন্তু তেমনভাবে জানা হয়নি। তখন বিভিন্নভাবে বিভিন্ন ঘাটাঘাটি করার পর জানতে পারলাম যে দেশে একটা কোঠা নামে একটা দেশের সাধারণ ছাত্রদের উপর জুলুম করা হয় বিভিন্নভাবে, এরকম একটা বিষয় আছে। কোঠা সম্পর্কে বিস্তারিত জানার পরে 16 জুলাই থেকে আমি মোটামুটি আন্দোলনে টুকটাক অংশগ্রহণ করতাম। শহীদ আবু সাঈদ ভাইয়ের ভিডিওটা যখন আমাদের সামনে আসলো বা বিশেষ করে আমার সামনে আসলো, তখন আর আমি এটা নিতে পারতেছিলাম না ভিতর থেকে আমি তো এছাড়া 16 জুলাই থেকে মোটামুটি আন্দোলনে ছিলাম কিছুটা সময়, কিন্তু 17 জুলাই এই ভিডিওটা দেখার পরে আর আমি নিতে পারতেছিলাম না বিষয়টা, যে আসলে এটা কীভাবে হয়। একজন নিরহ মানুষ, তার হাতে কোনো অস্ত্র নাই, সে পুলিশের সামনে বুক পেতে দিল যে তার দাবি আদায়ের জন্য। পুলিশ অন্তত তাকে দূরে সরে দিতে পারতো, কিন্তু তার বুকের ভিতরে কিভাবে গুলিগুলি করলো, দেশবাসী তো সকলে এটার সাক্ষী আছেন। তারপরে উত্তরাতে মূলত একটা স্পটেই বেশি আন্দোলন হইতো, সেটা হচ্ছে বিএনএসের সামনে থেকে। তো বিএনএসের সামনে আমাদের মূলত উদ্দেশ্য ছিল যাব। তো আমাদের একটা অনেকজন একসাথে সংঘবদ্ধ হয়ে আমরা কিচেন হাসপাতালের সামনে ছিলাম। আমাদেরকে বিএনএসে যাওয়ার জন্য দিচ্ছিল না আওয়ামী ক্যাডার বাহিনী, বিভিন্নভাবে আমাদেরকে আঘাত করতেছিল, বিভিন্ন দিক থেকে গুলাগুলি করতেছিল। তো বিভিন্নভাবে আগানোর চেষ্টা করলাম, কিন্তু আগাইতে পারতেছিলাম না। তো আমাদের পাশেই এক ভাই ছিলেন, যিনি বীরের সাথে বললেন যে চলেন আমরা আগাবো। এখন আমরা যদি এভাবে বারবার পিছাই তাহলে আমাদের আহতের সংখ্যা বাড়তেছে, আমাদের তেমন কোনো লাভ হচ্ছে না। তো এটা যখন বললো তখন কেউ সাহস করতে পারতেছিল না। তখন আমি ওনার সাথে সাহস করে বললাম চলেন আমরা আগাই। তখন আমরা আগানোর জন্য আমরা স্লোগান দিলাম। তখন আমাদের সাথে আরও 2 জন যুক্ত হলো, তারা আগাবো। তখন আমরা যখন 4 জন একসাথে স্লোগান দিয়ে আগানোর জন্য সবাইকে ডাকতে শুরু করলাম, তখন পাশ থেকে একটা টোকাই ছেলে, ফুটপাতের এক ছেলে, সে একটা টিন এনে দিল আমাদেরকে, যে এই টিনটা নিয়ে যান, আপনাদের কাজে লাগবে। ব্যাপক পরিমাণে গোলাগুলি হইতেছে। তখন আমরা টিনটাও তার কথা মেনে টিনটাও আমরা নিলাম সাথে। টিনটা নিয়ে যখন আমরা আগানো শুরু করলাম, কিছু দূর আগাইলাম, আগানোর সাথে সাথেই আমাদের সামনের দিক থেকে সাইডের থেকে ব্যাপক পরিমাণে গুলাগুলি শুরু হচ্ছে। গুলি যে শুধু পুলিশ করতেছিল এমন না, আমাদের চোখের সামনে এখনও ভাসে বিষয়গুলো, যে পুলিশ যেভাবে গুলি করতেছিল তার পাশাপাশি যুবলীগ ছাত্রলীগের পোলাপানও গুলি করতেছে, আমি স্পষ্ট দেখতেছিলাম। একসাথে 10-12 জন একসাথে ফায়ার করতেছে। তো এই ফায়ারগুলো যখন অনেক বিকট আওয়াজ তৈরি হইলো একটা, তখন আমাদের সাথে যে 4 জন টিন ধরেছিল, এই 4 জনের 2 জন টিন ধরে দৌড় দেয়। তো দৌড় দেওয়ার সাথে সাথেই তাদের একজনের মাথায় আর একজনের ঘাড়ে লাগে, সাথে সাথে তারা পড়ে যায় আর কি, সাথে সাথেই পড়ে যায়, আর উঠতে পারে না। তখন আমরা 2 জনের টিনটা ধরে রাখা কষ্ট হয়ে যায়। তখন আমি তার দিকে তাকিয়েছিলাম, যে তাকে মূলত যে লোকটার মাথায় গুলি লাগছিল সে আমাকে ডাকতেছিল যে তাকে যেন ধরে নিয়ে যাওয়া হয়। তখন আমি চাইলাম যে তাকে ধরার জন্য, কারণ আমার এক হাতের টিনটা যে কোনো একভাবে ধরলাম, যেই আগানোর চেষ্টা করলাম সেই আমার হাতে গুলিটা লাগে। তো গুলিটা লাগার সাথে সাথে আমার মনে হইলো যে হাত কুপতে ফেলে দিছে। তো এরকম একটা অনুভূতি হলো, আমার হাত থেকে রক্ত পড়তেছে, তখনও আমার হাত দিয়ে ব্যাপক পরিমাণে রক্ত পড়তেছে। আমি এভাবে অনেক কোষ প্রায় 3-4 কোষ রক্ত এভাবে ফেলছি আমার স্পষ্ট মনে হচ্ছে। তারপর আমি আগানোর চেষ্টা করলাম। তো যেই তাদের দিকে আগানোর জন্য আবার ঘুরলাম, ঘোরার সাথে সাথে আবার আমার পিঠে এক রাউন্ড যে ছড়াগুলি যেটা এটা পরে, এরপরে আর আমি নিজেকে আর স্থির রাখতে পারিনি।
এরপর আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। আসলে ওই সময় আমি তো আহত হই 19শে জুলাই, আর ওই সময় চিকিৎসার ব্যবস্থা অনেক, যেমনভাবে হাসিনা দেশের সমস্ত কিছু একবারে নিজের আয়ত্তে রেখেছিল, এবং চিকিৎসা ব্যবস্থাটাকেও এরকম নিজের আয়ত্তে, মানে একটা জুলুমের পর্যায়ে নিয়ে গিয়েছিল ওই সময় বিভিন্নভাবে বিভিন্ন হাসপাতালে তার নির্দেশ ছিল যেমন কোনো সার্জারি না করা হয়। তো আমাকে প্রথম যে হাসপাতালে নিয়ে যাওয়া হলো, আমাকে বলা হলো আপনার ভিতরে আসলে আপনি সুস্থ, আপনার আঘাত পেয়েছেন শুধু। তখন আমি বললাম না, আমার ভিতরে একটা কিছু ঢুকছে, মানে একটা গুলি বা যে কোনো এক ধরনের গুলি ঢুকছে, আমি স্পষ্ট বুঝতে পারছি অনেক ছিদ্র হয়ে ঢুকছে, কিন্তু এটা তো কোনো দিক দিয়ে বের হয় নাই, ভিতরে কিছু আছে, এক্সরে করার। তখন অনেক জোরাজোরি করে এক্সরে করা হলো। এক্সরে করা হলে ভিতরে দেখা গেল যে অনেক বড় এক বুলেট, প্রায় 2 ইঞ্চি বড় এক বুলেট। তখন আমি বললাম যে এটা বের করে দেওয়ার জন্য, তখন তারা বললো যে তাদের কাছে চিকিৎসা নাই। তখন আমাকে আরও উত্তরায় আরও একটা বড় হাসপাতাল, হাই কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হলো। তো হাই কেয়ার হাসপাতালে যাওয়ার না, হাই কেয়ারে প্রথম ছিলাম, আমাকে বাংলাদেশ মেডিকেল যেটা ছিল উত্তরা, ওই জায়গায় নিয়ে যাওয়া হলো। ওই জায়গায় যাওয়ার পরে আমাকে বললো যে আপনার এই ট্রিটমেন্ট এখানে হবে না, এটা আপনি আপাতত আপনার হাড়ের ট্রিটমেন্ট করুন। এভাবে আমাকে প্লাস্টার করে দিয়ে দিল আর কি। যদি তারা তখন যদি আমার ট্রিটমেন্টটা করার চেষ্টা করতো বা অপারেশনটা যদি তারা করতো, তাহলে হয়তো এখন আমার যে অবস্থা, আমার হাতের অবস্থা, আমি এখন হাত বাস করতে পারি না বা হাত দিয়ে কোনো কাজ করতে পারি না, তখন যদি তারা যে চিকিৎসাটা আমাকে ভালোভাবে দিত, তাহলে অন্তত আমার এই অসুবিধাটা হইতো না। অনেক দিন পরে বিভিন্ন জায়গায় যোগাযোগ করার পরে আলহামদুলিল্লাহ এখন একটা অপারেশন হয়েছে। অপারেশনটা যদিও পুরোপুরি সাকসেসফুল হয় নাই, অপারেশন ঘরে ভিতরে যে গুলিটা ছিল এটা কিছু অংশ বের করতে পারছে, আরও কিছু অংশ এখনও হাতের ভিতরে আছে। তো আমি আশা করি সরকার আমাদের চিকিৎসা বিষয়ে যদি আরও গুরুত্ব দেন, আমাদের যে উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টা যারা আছেন, ওনারা যদি এই বিষয়ে আরও খেয়াল করেন, তাহলে আমরা আরও দ্রুত সুস্থ হতে পারবো ইনশাআল্লাহ। সরকার এমনি যে ঘোষণা দিয়েছে আমাদেরকে, যে আমাদেরকে এমনি এককালীন কিছু টাকা দিবে এবং মাসে মাসে টাকা দিবে আমাদের চিকিৎসা বাবদ আমাদের যে ক্ষতিটা হয়েছে। তো এই বিষয়ে সরকার এককালীন আমাকে 1 লাখ টাকা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, কিন্তু এখনও আমাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বিভিন্ন চিকিৎসা ফ্রি করা হবে বা চিকিৎসার ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা, বিভিন্ন ধরনের সহযোগিতার যে আশ্বাস দেওয়া হয়েছিল, এরকমভাবে যে কথাগুলো দেওয়া হয়েছিল সেই কথাগুলো আমরা আসলে বাস্তবে প্রমাণিত পাচ্ছি না। আমরা যদি চিকিৎসা নিতে যাই বিভিন্ন হেনস্থার শিকার হই। এই বিষয়গুলো আর কি সরকারের কাছে জোরদার আবেদন থাকবে আমার।